জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেন যুদ্ধ থেকে পালানো রুশ সেনারা কোথায় যাচ্ছেন? এদিকে তাইওয়ানের সীমানায় আবারও চীনের যুদ্ধ বিমান ও রণতরী। বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস আমেরিকা বললেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। কৃষ্ণ সাগর বন্দরকে মানবিক করিডর ঘোষণা ইউক্রেনের। মণিপুরের সেনাবাহিনী কিছুই করতে পারবে না বললেন আসামের মুখ্যমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন যুদ্ধ থেকে পালানো রুশ সেনারা কোথায় যাচ্ছেন? গত বছরও মস্কোতে মা ভাই বোনদের সঙ্গে বাস করতেন অ্যালেক্সেই। চাকরি করতেন একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে। কিন্তু গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বাহিনী আক্রমণ করার পর তার জীবনটাই এলোমেলো হয়ে গেছে। এখন তিনি বাস করেন থাইল্যান্ডের ফুকেটে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্সেই বলেন, ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে আমার সামনে দুটো পথ খোলা ছিল, হয় ইউক্রেনের যুদ্ধ করতে যাও অথবা রাশিয়া থেকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করো। দুটোই ছিল আমার পক্ষে অসম্ভব, কারণ ইউক্রেনীয়রা আমার ভাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না। দ্বিতীয়ত, রাশিয়া থেকে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ করা অর্থহীন। অ্যালেক্সেই তাই প্রাণ বাঁচাতে থাইল্যান্ডের ফুকেটে পালিয়ে গিয়েছেন। দ্য গার্ডিয়ান বলছে, জোর করে চাপিয়ে দেওয়া পুতিনের যুদ্ধ থেকে বাঁচাতে অ্যালেক্সেইয়ের মতো হাজার হাজার রুশ নাগরিক নিজ দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশ কাজাখস্তান, জর্জিয়া কিংবা তুরস্কে চলে গেছেন। সবচেয়ে বেশি গেছেন থাইল্যান্ডে। থাইল্যান্ডের ফুকেট রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাত্তানান ফিসুত ভিমল জানান, গত বছর ফুকেটের বাড়ি বা ফ্ল্যাট কেনার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রেতা ছিল রুশ নাগরিকেরা। চলতি বছরের সেই হার আরও বেড়েছে। এবছরের প্রথম ত্রৈমাসিক ফুকেটে রুশদের বাড়ি কেনার হার বেড়েছে 68%। ফুকেট হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। রুশদের প্রথম পছন্দের জায়গা ফুকেট। আগে থেকেই হাজার হাজার রুশ পর্যটক ফুকেটে বেড়াতে আসেন। অনেক রুশ স্থানীয়ভাবে দোকানপাট, ব্যবসা বাণিজ্য নিয়ে শিকড় গেড়ে বসেছেন ফুকেটে। ফুকেটের সমুদ্র সৈকতের কাছে দীর্ঘদিন ধরে আম, আনারস সহ নানা ধরনের ফল বিক্রি করেন 43 বছর বয়সী ওয়ারাপ্রান ট্যাঙ্কেও। তিনি বলেন, রুশরাই আমার প্রধান ক্রেতা। বছর জুড়ে শত শত রুশ নাগরিক এখানে ভ্রমণে আসেন। অ্যালেক্সেই বলেন, গত বছর ফুকেটে আসার পর দেখি এখানে শত শত রুশ থাকে। আমার এখানে একা বা আগন্তুক বোধ করার সুযোগ নেই। অ্যালেক্সেই এখন ফুকেটে বসে রুশ প্রতিষ্ঠানে চাকরি করেন, তবে কতদিন এভাবে কাজ করতে পারবেন জানেন না তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় তাকে মস্কোর অফিসে ফিরিয়ে নেওয়া হতে পারে। গত মার্চে থাই মন্ত্রিসভা রাশিয়ার সঙ্গে একটি খসড়া প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছে, তবে এটি কখন কার্যকর হবে তা স্পষ্ট নয়। অ্যালেক্সেই আশা করেন চুক্তিটি কার্যকর হবে না। যদি হয় তবে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হবে না। অ্যালেক্সেই বলেন, আমি এক ধরনের মানসিক চাপের মধ্যে রয়েছে। দেশে আমার পরিবার রয়েছে, তারা আমার জন্য উদ্বিগ্ন। আমি অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানগুলোতে চাকরি খুঁজছি। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে অ্যালেক্সেই বলেন, ইউক্রেন যুদ্ধ আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। আমি হয়তো আমার দাদা দাদিকে আর কখনোই দেখতে পাবো না। তাদের বয়স হয়ে গিয়েছে এবং অসুস্থ। রাশিয়া থেকে যাওয়া আমার ভাইদের জন্য আমার ভীষণ কষ্ট লাগে। তাদের হয়তো অচিরেই জোর করে ইউক্রেনে পাঠানো হবে যুদ্ধ করতে। তাইওয়ানের সীমানায় আবারও চীনের যুদ্ধ বিমান ও রণতরী। তাইওয়ানের আকাশ এবং জলসীমায় আবারও চীনের যুদ্ধ বিমান ও রণতরী অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। পাল্টা জবাব দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাইপের প্রশাসন। তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। 24 ঘন্টার মধ্যে দুইবার চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশের ঘটনা ঘটে। গতকাল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ভোর 6টা নাগাদ তাইওয়ানের সীমানায় চীনের যুদ্ধ বিমান ও রণতরী দেখা যায়। এর মধ্যে 33টি যুদ্ধ বিমান ও 6টি রণতরী রয়েছে। বিমানগুলোর মধ্যে 10টি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল। চীনা বাহিনীর অনুপ্রবেশের পর নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছে তাইওয়ান প্রশাসন। এছাড়াও এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বিমান বাহিনী, মিসাইল সিস্টেম এবং নৌজাহাজকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বুধবার 10টি চীনা বিমান ও 5টি যুদ্ধ জাহাজ তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল। গত রবিবারও দ্বীপরাষ্ট্রের কাছাকাছি চীনের যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ দেখা গিয়েছিল। প্রসঙ্গত, তাইওয়ানকে বরাবরই চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে। গত 3 বছর ধরে সীমান্তের কাছাকাছি চীন সামরিক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে তাইওয়ান। তাইওয়ানের সীমানায় আবারও চীনের যুদ্ধ বিমান ও রণতরী। তাইওয়ানের আকাশ এবং জলসীমায় আবারও চীনের যুদ্ধ বিমান ও রণতরী অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। পাল্টা জবাব দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাইপের প্রশাসন। তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। 24 ঘন্টার মধ্যে দুইবার চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশের ঘটনা ঘটে। গতকাল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ভোর 6টা নাগাদ তাইওয়ানের সীমানায় চীনের যুদ্ধ বিমান ও রণতরী দেখা যায়। এর মধ্যে 33টি যুদ্ধ বিমান
বিমান ও 6টি রণতরী রয়েছে। বিমানগুলোর মধ্যে 10টি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল। চীনা বাহিনীর অনুপ্রবেশের পর নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছে তাইওয়ান প্রশাসন। এছাড়াও এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বিমান বাহিনী, মিসাইল সিস্টেম এবং নৌজাহাজকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে বুধবার 10টি চীনা বিমান ও 5টি যুদ্ধ জাহাজ তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল। গত রবিবারও দ্বীপরাষ্ট্রের কাছাকাছি চীনের যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ দেখা গিয়েছিল। প্রসঙ্গত, তাইওয়ানকে বরাবরই চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে। গত 3 বছর ধরে সীমান্তের কাছাকাছি চীন সামরিক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে তাইওয়ান। বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস আমেরিকা বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের প্রতি আমেরিকার সংঘাতপূর্ণ নীতির তীব্র নিন্দা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ একথা দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার সিঙ্গাপুর সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সাথে এক বৈঠকে ওয়াং ই এ মন্তব্য করেন। তিনি চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান। ওয়াং ই বলেন, চীনের রেডলাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের স্বাধীনতাকামী নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে এবং প্রমাণিত হবে যে আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে। ওয়াং ই বলেন, চীনের উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না আমেরিকা, অথচ বাস্তবতা হচ্ছে বিশ্বের সকল দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বের নিজের এক মেরুকেন্দ্রিক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীন সহ উদীয়মান অর্থনীতির দেশগুলির উন্নতি সহ্য করতে পারছে না। চীনের প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ওয়াং ই এ বক্তব্য দিলেন। ওই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সাথে বেজিং এর দূরত্ব আরো বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র চীনা দূতাবাস ওই নিষেধাজ্ঞা তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে চীনা ও আমেরিকা কোম্পানি এবং তাদের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। কৃষ্ণ সাগর বন্দরকে মানবিক করিডর ঘোষণা ইউক্রেনের। কৃষ্ণ সাগর বন্দরকে মানবিক করিডর হিসেবে ঘোষণা দিয়েছে ইউক্রেন। আটকে পড়া শস্যবাহী জাহাজকে নোঙর তোলার অনুমতিও দিয়েছে দেশটি। তবে গত বছর হওয়া শস্য রপ্তানি চুক্তির আওতায় পড়বে না এসব জাহাজ। ইউক্রেনের রুশ আগ্রাসনের সময় আটকে পড়া জাহাজগুলি পাবে চলাচলের অনুমতি। 2022 সালের 24 ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে কর্নোমোরস্ক, গুদেসা, পিভনেদি বন্দরে আটকা পড়া আছে শস্যবাহী বেসামরিক জাহাজ। বারবার উদ্যোগ নেওয়ার পরও সরবরাহ করা যায়নি শস্যবাহী এসব জাহাজ। এবার এসব জাহাজ চলাচলের জন্য তাই নতুন এ উদ্যোগ নিল কিয়েভ। এর আওতায় কৃষ্ণ সাগর বন্দরকে মানবিক করিডর হিসেবে ঘোষণা করেছে দেশটি। এরই মধ্যে সব জাহাজকে নোঙর তোলার অনুমতি দেওয়া হয়েছে। গত মাসে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য রপ্তানি চুক্তি বাতিল করায় জাহাজ চলাচলের অচল অবস্থা শুরু হয়। তারপরেই সিদ্ধান্ত নিল কিয়েভ। মণিপুরের সেনাবাহিনী কিছুই করতে পারবে না বললেন আসামের মুখ্যমন্ত্রী। ভারতীয় সেনাবাহিনী মণিপুর সংকটের সমাধান করতে পারবে না বলে মনে করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, 100 দিনেরও বেশি সময় ধরে মণিপুরে চলা জাতিগত সহিংসতার সমাধানগুলি থেকেও আসবে না। মণিপুর সংকট সমাধানে সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের পর শুক্রবার এই কথা বলেন কংগ্রেস থেকে 2015 সালে বিজেপিতে আসা হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল বলেছিলেন, সেনাবাহিনী দুদিনের মধ্যে সংঘর্ষ বিধ্বস্ত উত্তর পূর্ব রাজ্য চলা অরাজকতা বন্ধ করতে পারে। প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী বলেন, সেনাবাহিনী কিছুই সমাধান করতে পারবে না। এই জাতিগত সহিংসতার সমাধান বুলেট থেকে নয়, হৃদয় থেকে আসা উচিত। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম ঘোষণা। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় PMO থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ। আনোয়ারুল হক নাম নিয়ে তারা ঐক্যমত হলে ঘোষণা দেওয়া হয়।